Good noon, dear student. Welcome to my English class. I hope you are well. I am also well. I hope you are staying home and doing your regular studies. চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের ক্লাস শুরু করি। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ক্লাস 8-এর ইংলিশ গ্রামারের যে ন্যারেশন চলছিল, এই ন্যারেশন আমরা শেষ করেছি। এখন প্যাসেজ ন্যারেশন নিয়ে আলোচনা হবে। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্যাসেজ ন্যারেশন। আমরা ক্লাসগুলো যখন দিই তোমরা দেখবে যে আসলে এই প্যাসেজ ন্যারেশন বলি এগুলো 6 to 10 সবার জন্যই একই। এই জন্য আমি অনেক সময় ওখানে লিখি ক্লাসটা হচ্ছে 8 এবং 9-এর কথা। তো আজকে 8-এর ক্লাস আমাদের রুটিনে আছে, আমরা 8 বলে শুরু করলাম। আমরা বিগত 9-এর ক্লাসে প্যাসেজ ন্যারেশনগুলো শেষ করেছিলাম। ন্যারেশনের সকল কার্যক্রম শেষ হয়েছে। এ তো শেষ নাই, শেখার কোনো শেষ নাই, প্র্যাকটিসের কোনো শেষ নাই। তো আমরা মোটামুটি শেষ করেছি। আজকে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশন এই প্যাসেজ ন্যারেশনের প্রথমেই আমাদেরকে যেগুলো জানতে হবে সেগুলো কিছু রুলস জানতে হবে। আমরা যে ন্যারেশনের রুলস শিখেছিলাম সেই রুলগুলো সবই থাকবে, ওর সাথে আর নতুন কিছু হয়তো অ্যাড হবে। যেহেতু প্যাসেজ, এতদিন আমরা কী করলাম, ডিটাচ ন্যারেশন করলাম। একটা সেন্টেন্সের ন্যারেশন করলাম, রিপোর্টেড স্পিচে একটা সেন্টেন্স থাকতো, ন্যারেশন করতাম। এখন যে ন্যারেশনটা হবে সেটা হচ্ছে একটা প্যাসেজ ন্যারেশন। কোনো একটা বিষয়কে নিয়ে কথোপকথন হবে অথবা কোনো একটা বিষয়কে নিয়ে কথা হবে, সেই একটা প্যাসেজ আকারে, এবং একটা প্যাসেজে কয়েকটা সেন্টেন্স থাকবে। সেক্ষেত্রে একজন ব্যক্তি একাধিক বক্তব্য অ্যাট এ টাইম দিবে। এই জন্য আমাদের এগুলো পরিবর্তনের জন্য, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার জন্য কিছু রুলস জানা লাগবে। সেই রুলসগুলোই আজকে আমরা জানবো ইনশাল্লাহ। তোমরা সবাই খাতা কলম নিয়ে নিশ্চয়ই রেডি আছো। তাহলে আমরা এখন কী দিক শিখছি? রুলস অফ প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশন এই রুলস অফ প্যাসেজ ন্যারেশনের সর্বপ্রথম যে রুলসটা জানতে হবে সেটা হচ্ছে যে প্যাসেজটি আমাদের কি করতে হবে, সমস্ত প্যাসেজটি পড়তে হবে ভালোভাবে। সমস্ত প্যাসেজটি পড়ে, আমি লিখে দিই তোমাদেরকে, সমস্ত প্যাসেজটি পড়ে বক্তাকে আমরা কি বলতে পারি? স্পিকার, তাই না? স্পিকার বা বক্তা। তারপরে শ্রোতা, পারসন স্পোকেন টু। এভাবে আমরা বক্তা এবং শ্রোতা এবং সেন্টেন্সের মুড জানতে হবে। প্রথম কাজ হচ্ছে আমাদের এটা, যে আমাদের প্যাসেজটাকে আগে ভালোভাবে পড়ে নিতে হবে এবং সেখানে বক্তাকে আর শ্রোতাকে এটা উদ্ধার করতে হবে। নাম্বার 2 আমরা যেটা লিখব সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বটি মাঝে বা শেষে থাকলে
ইনডাইরেক্ট করার সময় কি করব, তাকে সেন্টেন্সের প্রথমে আনব। সেন্টেন্সের শুরুতেই নিয়ে আসতে হবে। নিশ্চয়ই বুঝতে কষ্ট হচ্ছে না? রিপোর্টিং ভার্বটা অনেক সময় দেখা যাচ্ছে মাঝখানে যে বলছে হি সেড বা সেড সামিমা। আচ্ছা, এরপর আমরা যখন প্যাসেজ ন্যারেশন তুলব বোর্ডে, তখন এই রুলসগুলো আবার অ্যাপ্লাই আমরা বুঝতে পারবো। নাম্বার 3 নাম্বার আমরা যেটা করব সেটা হচ্ছে কোনো বক্তার বক্তব্য পরপর একাধিক যদি উক্তি থাকে, একাধিক উক্তি, যাকে ইংলিশে আমরা বলবো কি স্পিচ, থাকলে দ্বিতীয় বা তৎপরবর্তী উক্তিগুলোর ক্ষেত্রে আমরা কি করব, মিশিয়ে দিই, ওপরে লিখি। উক্তিগুলোর ক্ষেত্রে then added that also said that, তারপরে added further added again, যোগে রিপোর্টিং ভার্ব ব্যবহৃত হবে। রিপোর্টিং ভার্ব ব্যবহৃত হবে। তাহলে আমরা বুঝতেই পাচ্ছি এক্ষেত্রে আমরা যখন উত্তর করব, এই উত্তরগুলো নিশ্চয় সবার একরকম হবে না। দেখা যাবে একই ন্যারেশন, একই প্যাসেজ ন্যারেশন, মূল থিম একই থাকবে, কিন্তু এই সবগুলা ইউজের ক্ষেত্রে এক একজন হয়তো এক একভাবে ইউজ করবে। এবার আমরা 4 নাম্বার রুলস জানবো, সেটা কি দেখে নিই। রিপোর্টেড স্পিচে যদি ইয়েস থাকে, তাহলে কি করতে হবে, ইনডাইরেক্ট করার সময় ইয়েস এর পরিবর্তে replied in the affirmative, replied in the affirmative কথাটা লিখতে হবে। এবং নো থাকলে একইভাবে আমরা সংক্ষেপ করি,
যে রিপোর্টেড স্পিচে যদি নো থাকে, ইয়েস থাকলে তো রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, যদি নো থাকে তাহলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ ব্যবহার করতে হয়। তাহলে কী হলো, 4 নম্বর রুলসটা খুবই সোজা। আমরা কথায় কথায় দেখব প্যাসেজ ন্যারেশনে দুজনে কথা বলছে, বাবা ছেলে অথবা টিচার স্টুডেন্ট, তখন কথার মধ্যেখানে ইয়েস অথবা নো এ ধরনের টার্ম এসে যাবে। যখন এসে যাবে ইয়েস এর পরিবর্তে হবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এবং নো এর পরিবর্তে হবে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। রুলস 5 রুলসে কী লিখবো আমরা দেখো, ডাইরেক্ট স্পিচে যদি সার থাকে, ডাইরেক্ট স্পিচে যদি সার থাকে, যদি সার থাকে তাহলে আমরা কি করব, ইনডাইরেক্ট করার সময় তাহলে ইনডাইরেক্ট করার সময় আমরা দেখব কি এখানে কয়েকটা রকমের করা যায়। যেমন ধরো প্রথমে অ্যাড্রেসিং অ্যাজ, হ্যাঁ অ্যাড্রেসিং অ্যাজ স্যার, কমা আর কি হতে পারে, রেসপেক্টফুলি, কমা পোলাইটলি, কমা হাম্বলি, ইত্যাদি হতে পারে। অর্থাৎ পরিবর্তিত হয়ে এগুলো আমাদের লিখতে হবে, হতে পারে বা লিখতে হবে। তাহলে কথায় কথায় একজন স্টুডেন্ট স্যারের সাথে কথা বলছে অথবা অফিসার ম্যানেজারের সাথে কথা বলছে, এরকমই যখন আসবে তখন কিন্তু তারা স্যার সম্বোধন করবে। আর এই স্যার থাকলে আমরা কি করব, এই স্যারের পরিবর্তে অ্যাড্রেসিং অ্যাজ স্যার এটা দিলেও উত্তর হয়ে যায়। আবার রেসপেক্টফুলি অথবা পোলাইটলি অথবা হামলি, এই বিভিন্নভাবে এই স্যারকে সম্মানসূচকভাবে প্রকাশ করা যায়। তাহলে আমরা কয়টা দেখলাম, 5টা রুলস দেখলাম। রুলস নাম্বার 6, দেখি 6 নাম্বার রুলসে আমরা কি বলতে পারি, রিপোর্টেড স্পিচে যদি কাউকে অ্যাড্রেস সংক্ষেপে আমরা বাংলায় বলতে পারি সম্বোধন আর কি, কাউকে অ্যাড্রেস করে কথা বলে বা কাউকে সম্বোধন করে কথা বলে, যেমন বলে হি সেইড কামাল, এরকম সম্বোধন করে যদি কথা বলে সেক্ষেত্রে কি হবে করা হয়, তবে আমরা দেখব কি যে অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে
অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে ইনডাইরেক্ট স্পিচ শুরু করতে হয়। তাহলে আমরা কয়টা জানলাম? 6টা রুলস জেনে নিলাম। রিপোর্টেড স্পিচে যদি কাউকে অ্যাড্রেস করে কথা বলা হয়, হ্যাঁ, অনেক সময় মানে অ্যাড্রেস ছাড়াই কথা হয়, কিন্তু যদি একেবারে ডাইরেক্ট অ্যাড্রেস করেই কথা বলে তখন আমরা এভাবে অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে বাক্যটা অ্যান্সার করা শুরু করব। নাম্বার 7, ইনভার্টেড কমার বাইরে। ইনভার্টেড কমা এর বাইরে, ইনভার্টেড কমা বলতে আমরা কি বুঝি? এই যে এইটা, এই ইনভার্টেড কমার বাইরে এর বাইরে রিপোর্টিং ভার্বযুক্ত, রিপোর্টিং ভার্বযুক্ত অতিরিক্ত অংশ হিসাবে আমরা কি পাবো? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দেখতে পাবো। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ যদি থাকলে ইনডাইরেক্ট স্পিচে ইনডাইরেক্ট স্পিচে কি করতে হবে? উক্ত প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, উক্ত প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ কি করতে হবে? সেন্টেন্সের শুরুতে বসবে। শুরুতে বসাতে হবে। হ্যাঁ, নিশ্চয় আমরা বুঝতে পারছি যে একটা সেন্টেন্সে আমরা এক্সটেনশন হিসাবে এটা বলতে পারি, যেটা প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে থাকবে। ফ্রেজ মানে কি? কিছু শব্দগুচ্ছ আমরা দেখতে পাবো যে মূল সেন্টেন্সের বাইরে আছে, সেটা যদি থাকে তাহলে আমরা একেবারে শুরুতে নিয়ে এসে সেটা বসায় দেব। কালি কম দেখতেছি। এরপরে আমরা লিখব রুলস নম্বর 8। রুলস নাম্বার 8। এখানে দেখি কি বলা হচ্ছে, রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ ফর্ম হওয়া সত্ত্বেও, খুবই গুরুত্বপূর্ণ, অ্যাসার্টিভ ফর্ম হওয়া সত্ত্বেও যদি তার শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, তবে ইনডাইরেক্ট করার সময় কি করব? তবে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বের পূর্বে
রিপোর্টিং ভার্ব এর পূর্বে আমরা নিয়ে আসবো কি বিং সারপ্রাইজড। বিং সারপ্রাইজড লিখতে হয়। এরকম সেন্টেন্স কিন্তু থাকবে আমাদের। যেহেতু এ জাতীয় সেন্টেন্স দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয়, কোনো কিছু জানতে চাওয়া হয়, তাই ইনডাইরেক্ট রূপান্তর করার সময় স্পিচে রূপান্তর করার সময় ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম অনুসরণ করতে হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স এর নিয়ম অনুসরণ করতে হয়। তাহলে আমরা 8 নম্বর কি দেখলাম? রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ ফর্ম হওয়া সত্ত্বেও যদি তার শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে তবে ইনডাইরেক্ট করার সময় এই রিপোর্টিং ভার্বের পূর্বে বিং সারপ্রাইজ লিখতে হবে। যেহেতু এ জাতীয় সেন্টেন্স দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয় তাই ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করার সময় ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম অনুসরণ করেই এটা আমাদের করতে হবে। নাম্বার 9, আমরা পড়ছি রুলস অফ প্যাসেজ ন্যারেশন। রুলসগুলো হয়ে গেলে এই রুলসগুলো আমরা যে প্যাসেজ ন্যারেশনে অ্যাপ্লাই করব। একটা প্যাসেজ ন্যারেশনে সব রুল অ্যাপ্লাই হবে তা না, একটা প্যাসেজ ন্যারেশনে হয়তো কয়েকটা অ্যাপ্লাই হবে। কলমে তো কালি দিচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা 8 নম্বর রুল পড়লাম, এবার 9 নাম্বার রুল নাম্বার 9। এখানে কি দেখব? অনেক সময় ডাইরেক্ট স্পিচে বক্তা ও শ্রোতা কি হয়? উল্লেখ থাকে না, সেক্ষেত্রে বক্তার ক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে বক্তার ক্ষেত্রে আমরা দিব দ্য স্পিকার এবং শ্রোতার ক্ষেত্রে দ্য লিসেনার অথবা
দ্য পারসন স্পোকেন টু। টু আমরা ব্যবহার করতে পারবো। তাহলে কি দেখলাম, অনেক সময় আমাদের এই প্যাসেজ নারেশনে যে দেখব যে বক্তা শ্রোতা নাই, তখন আমাদেরকে এই বক্তা এবং শ্রোতাটা নিয়ে আসতে হবে। এবং বক্তার ক্ষেত্রে আমরা দ্য স্পিকার ইউজ করতে পারবো, আর শ্রোতার ক্ষেত্রে দ্য লিসেনার করলেও হবে, অথবা দ্য পারসন স্পোকেন টু এটা ব্যবহার করলেও আমাদের হয়ে যাবে। আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারবো। নাম্বার 10, এটা একটা ব্যতিক্রম। দেখো, যদি ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব, কয়েকটা ভার্ব আমরা এখন দেখে নিই। যেমন একটা হচ্ছে ক্রাইড, তারপরে ম্যাটার্ড, তারপরে রিপ্লাইড, এবং আস্ক ইত্যাদি থাকে। তবে ইনডাইরেক্ট করার সময় কি হবে, উক্ত রিপোর্টিং ভার্বগুলোর কোনো পরিবর্তন হবে না। তাহলে এই ভার্বগুলো কিন্তু আমাদের জাস্ট একেবারে মনে রাখতে হবে, খুব ভালো করে মনে রাখতে হবে, যাতে অসংখ্য কাজের ভিড়ে এই ভার্বগুলো আসলে আমরা ভুলে না যাই। যেমন ক্রাইড, ম্যাটার্ড, রিপ্লাইড, আস্কড, মাত্র আমরা দেখলাম এখানে 4টা ভার্ব এখানে আসছে। যে ভার্বগুলো যদি আসে ডাইরেক্ট স্পিচে, তাহলে ইনডাইরেক্ট করার সময় এগুলোর কোনো পরিবর্তন করার দরকার নাই। নাম্বার 11, সেন্টেন্সের প্রথমে, খুবই গুরুত্বপূর্ণ এটা, সেন্টেন্সের প্রথমে প্রোনাউন এবং পরে নাউন থাকলে, প্রথমে প্রোনাউন পরে নাউন থাকলে প্রোনাউনের পরিবর্তে কি করব আমরা, নাউন লেখাটাই শ্রেয় হবে। নাউন লেখাটি শ্রেয়। তাহলে আমরা কি দেখলাম, আমরা একটা প্যাসেজ নোশন পড়তে পড়তে দেখব হয়তো কামালকে নিয়ে একটা প্যাসেজ চলছে বা রহিমকে নিয়ে একটা প্যাসেজ চলছে, কিন্তু শুরুতে, সেন্টেন্সের শুরুতে হি আছে, হি দিয়ে শুরু হয়েছে, কিন্তু পরে যে দেখা যাচ্ছে কামাল, এই হিটা কিন্তু কামাল, এটা বোঝা গেল সম্পূর্ণ। আমরা 1 নম্বর রুলসে বলেছি যে প্যাসেজটা আগে সম্পূর্ণ পড়ে নিতে হবে, সম্পূর্ণ বুঝে বুঝে পড়তে হবে। তো সেই বুঝে পড়তে যে দেখলাম যে প্রথমে যে হি প্রোনাউনটা আছে এটা আসলে কামাল। তাহলে আমি যখন অ্যানসার করব, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যাব, তখন প্রথমে কি করব, ওই হি না লিখে, অর্থাৎ প্রোনাউন না লিখে আমরা নাউনটাকেই দিয়ে শুরু করব। এভাবে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব। এরপরে
11 নাম্বার আমাদের হলো, এবার লিখব 12 নাম্বার। রুলস 12। এখানে বলা হচ্ছে ডাইরেক্ট স্পিচে, সবই আমাদের ডাইরেক্ট আর ইনডাইরেক্ট নিয়েই আলোচনা। ডাইরেক্ট স্পিচে কি কি থাকতে পারে দেখি। বাই আল্লাহ, তারপরে বাই লাভ, তারপরে বাই গড, বাই মাই লাইফ, ইত্যাদি থাকলে কি করব আমরা? এভাবে করব। যদি এভাবে থাকে তাহলে আমরা শুরুটা এভাবে করব, শেয়ারিং প্লাস উল্লেখিত ফ্রেজাল ভার্বটা, অর্থাৎ ফ্রেজাল যে শব্দ থাকবে, এরপরে কি করব? সেন্টেন্স অনুযায়ী পরিবর্তন করব। সেন্টেন্স অনুযায়ী পরিবর্তন করতে হবে। আমরা তো করব, পরিবর্তন হবে আর কি। হ্যাঁ, তাহলে এখানে কি দেখলাম? এই শব্দগুলো আমাদের ভালো করে মাথায় রাখতে, বাই আল্লাহ, বাই লাভ, বাই গড, বাই মাই লাইফ, এ ধরনের থাকলে তখন স্ট্রাকচারটা কেমন হবে? শেয়ারিং প্লাস উল্লেখিত সেই ফ্রেজাল শব্দটা, অর্থাৎ বাই আল্লাহ বা বাই লাভ, হ্যাঁ, এবং সেন্টেন্স অনুযায়ী পরিবর্তন। মানে কি? সেন্টেন্স এবং টেন্স অনুযায়ী বাকি যে কাজগুলো, এগুলো ওই সেই রুলস অনুযায়ী করতে হবে। অর্থাৎ মানে আমরা যেগুলো রুলস শিখেছি সেগুলোই প্যাসেজ ন্যারেশন অ্যাপ্লাই করতে হবে। শুধুমাত্র এই নতুনত্বগুলো যদি আসে তখন আমরা কি করব? নাম্বার 13, এখানে দেখতে পাচ্ছি আমরা যে রিপোর্টেড স্পিচের দুটি ক্লজ। রিপোর্টেড স্পিচে দুটি ক্লজের মধ্যে একটি ইফ যুক্ত, খুবই গুরুত্বপূর্ণ রুল, সেটা আমরা জেনে নিই। একটি ইফ যুক্ত হলে অপর ক্লজটিকে প্রথমে লিখে ইফ যুক্ত ক্লজটি শেষে বসবে। ইফ যুক্ত ক্লজটি শেষে বসবে। তাহলে কি দেখলাম? যে রিপোর্টেড স্পিচের দুটো ক্লজ থাকবে। এই দুটো ক্লজের মধ্যে একটি ইফ যুক্ত হবে। যদি তাই হয় তাহলে অপর ক্লজটিকে প্রথমে লিখে ইফ যুক্ত ক্লজটাকে আমরা পরে বসাবো, আর কিছু না। এগুলো পাবো কিন্তু আমরা কাজ করতে গেলেই এই সমস্যাগুলো আমাদের সামনে আসবে। আর আসলে কিভাবে সলভ করব সেগুলো এখানে আমরা একটা একটা করে বর্ণনা করলাম। তো ঠিক আছে, আমরা নিশ্চয়ই সবাই লিখে ফেলেছি খাতায়। এগুলো শুধু খাতায় লিখলে হবে না, আমাদের কিন্তু মাথায় লিখতে হবে। যতক্ষণ আমরা মাথায় না লিখব ততক্ষণ কিন্তু আমরা ন্যারেশন করতে পারবো না। আমরা যদি এটা অন্তস্থ করতে পারি তখন আমরা অসংখ্য প্যাসেজ ন্যারেশন আমাদের সামনে আসলে আমরা হুবহু সুন্দর সহজে ইজিলি করে ফেলতে পারবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে এই প্যাসেজ ন্যারেশন নিয়ে কথা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সবাইকে।